আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আমরা ইংলিশ গ্রামারের অ্যাডভার্বস এই অংশটা নিয়ে কি করব আলোচনা করব। অ্যাডভার্বসের বিস্তারিত আলোচনা শুরুতে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে অ্যাডভার্বসটা মূলত পার্ট অফ স্পিচের একটা অংশ। তো এই রকম ইংলিশ গ্রামারের নতুন নতুন টপিকসের উপরে ক্লাস যদি চাও বা লেসন যদি চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এটা বিস্তারিত আলোচনা শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্ব বলতে কি বোঝায় বা অ্যাডভার্ব কাকে বলে। অর্থাৎ প্রথমে আমরা সংজ্ঞাটা শিখব। এখানে বলা হচ্ছে অ্যাডভার্ব সাধারণত একটি নাউন বা প্রনাউন বাদে আর সকল পার্ট অফ স্পিচে কি করে মডিফাই করে। কে? অ্যাডভার্ব। অর্থাৎ পার্ট অফ স্পিচের 8টা অংশ। 8টা অংশের ভিতরে নাউন এবং প্রনাউন এই দুটো ছাড়া বাকি যতগুলো প্রকরণ রয়েছে প্রত্যেকটা প্রকরণকে কি করে মডিফাই করে। কে? এই অ্যাডভার্ব অংশটা। এরপরে বলা হচ্ছে যে অর্থাৎ এটা যদি আরেকটু সহজ করে বলি, যেমন অ্যাডভার্ব হলো এমন ধরনের একটি ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে কি করে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে, অতিরিক্ত তথ্য প্রদান করে। যদি একটা সেন্টেন্সের ভিতর আমরা অর্থাৎ একটা বাক্যের ভিতরে যদি উদাহরণ হিসেবে আমরা দেখি, যেমন এখানে দুটো উদাহরণ আছে। প্রথমটা হচ্ছে দ্য লায়ন রোড লাউডলি, যে সিংহটা কি করলো অনেক জোরে অর্থাৎ উচ্চস্বরে গর্জন করে উঠল। ঠিক আছে, তো এই সেন্টেন্সটার ভিতরে যদি আমাকে আইডেন্টিফাই করার জন্য বলে এই সেন্টেন্সটার ভিতরে অ্যাডভার্বটা কি, তখন আমরা কিভাবে বের করব? যে ভার্বকে জিজ্ঞেস করব এই সেন্টেন্সের ভার্বটা কি। এই সেন্টেন্সের ভার্বটা মানে অর্থাৎ অ্যাকশন ভার্বটা যেটা দিয়ে কর্ম বুঝাবে। যেমন রোড, এটা হচ্ছে গর্জন করা, তো এটা একটা ভার্ব। তো এখন ভার্বকে আমি জিজ্ঞেস করি যে সিংহটা বা লায়নটা কিভাবে গর্জন করে, উত্তর আসবে কি লাউডলি, অর্থাৎ উচ্চস্বরে বা অনেক জোরালোভাবে কি করে গর্জন করে বা ডেকে ওঠে। তো এভাবে আমি আইডেন্টিফাই করতে হবে। এটা মূলত এই শব্দটা মূলত এখন একটা অ্যাডভার্ব হয়ে গেল, কারণ এটা নাউন বা প্রনাউন। নাউনটা যদি আমি এই যে লায়ন, এটা একটা নাউন, লায়নটা হচ্ছে একটা নাউন। এখানে বলে দিয়েছে নাউন বা প্রনাউনের ছাড়া বাকি যতগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডকে কি করবে এই অ্যাডভার্ব শব্দটা মডিফাই করবে। কিভাবে করবে? মডিফাই করবে। এখন আমি লাউডলিকে যদি প্রশ্ন করি, অর্থাৎ অ্যাডভার্বকে যদি আমি প্রশ্ন করি কে গর্জন করে, তাহলে উত্তর আসবে কি সাবজেক্ট। যদি জিজ্ঞেস করি কি করে, উত্তর আসবে গর্জন করে। তার মানে আমি ভার্বকে জিজ্ঞেস করে আমি অ্যাডভার্বকে আইডেন্টিফাই করতে পারছি, আবার অ্যাডভার্বকে প্রশ্ন করেও আমি বিভিন্ন ধরনের উত্তর বের করতে পারছি। তো এটা হচ্ছে অর্থাৎ ধরার একটা মূল কৌশল। তো এখন সংক্ষেপে আশা করি বুঝতে পারছো যে অ্যাডভার্বটা বলতে কি বোঝায় বা এটার সংজ্ঞাটা কেমন হতে পারে। এরপর আরেকটা সেন্টেন্স নিচে দেওয়া আছে, যেমন হি টক্স জেন্টলি, সে ভদ্রভাবে কি করে কথা বলে। এখন ভার্বকে যদি জিজ্ঞেস করা হয়, টক্স শব্দটা হচ্ছে ভার্ব, ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, এটাকে যদি জিজ্ঞেস করা হয় সে কেমনভাবে কথা বলে, তাহলে উত্তর আসবে কি ভদ্রভাবে। এই ভদ্রভাবে অর্থাৎ কেমন দিয়ে প্রশ্ন করলে বা কিভাবে বা কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে সেন্টেন্সের একটা অ্যাডভার্ব। এখানে আরেকটু ক্লিয়ারভাবে তোমাদের বোঝানোর জন্য আমি লিখে রেখেছি, যেমন এখানে লাউডলি, এই যে প্রথম সেন্টেন্সটা লাউডলি এবং পরের সেন্টেন্সটার ভিতরে যে জেন্টলি শব্দটা, দু শব্দটাই কি দ্য লায়ন আর হি, অর্থাৎ কি বোঝাচ্ছে এই যে সাবজেক্টটা হচ্ছে লায়ন প্রথম সেন্টেন্সের আর দ্বিতীয় সেন্টেন্সের হি সাবজেক্ট। এই দুটো সাবজেক্টকে কি করে, অর্থাৎ এই দুটো সাবজেক্ট সম্পর্কে এই জেন্টলি এবং এ লাউডলি এই দুটো শব্দের মাধ্যমে দুটো সাবজেক্টকে কি করে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে। কাদের সম্পর্কে? এ লাইন সম্পর্কে এবং হি সম্পর্কে,
অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাটাই হচ্ছে কি অ্যাডভার্বের কাজ। এজন্য বলা যায় যে অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড বা বাক্য নাউন বা প্রনাউন ছাড়া কোনো পার্ট অফ স্পিচকে অথবা গোটা বাক্যকে কি করতে পারে, সে মডিফাই করতে পারে। এখন আসো যে অ্যাডভার্ব কিভাবে চিনব, সহজে কিভাবে চেনা যায় সেটার একটা চার্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। সংক্ষেপে কিছু অ্যাডভার্ব ধরার কৌশল আছে। যেমন এটাকে আমরা অনেক সময় গ্রামাটিক্যাল ভাষায় সাফিক্স এবং প্রিফিক্স একটা অংশ বলে কথা আছে বা একটা টপিক্স। যদি সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে তোমাদের ধারণা থাকে তখন বুঝতে পারবে যে একটা শব্দ কিভাবে নাউন হয়, আবার কিভাবে ভার্ব হয়, আবার কিভাবে অ্যাডজেক্টিভ হয়, কিভাবে তোমার অ্যাডভার্ব হয়, অর্থাৎ কিভাবে নাউন থেকে অ্যাডভার্বে রূপান্তর করা যায়, আবার কিভাবে অ্যাডভার্ব থেকে নাউনে রূপান্তর করা যায়, আবার কোন কোন সাফিক্স বা প্রিফিক্স থাকলে সেটাকে আমি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন বা প্রনাউন হিসেবে আইডেন্টিফাই করতে পারবো। এটা একটা ধরার কৌশল রয়েছে বা জানার একটা টিপস রয়েছে যদি তুমি সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে জানো। তো এ সাফিক্স বলতে বোঝাচ্ছে যে শব্দের শেষে যেটা যোগ হবে সেটা হচ্ছে কি সাফিক্স, আর শব্দের যদি শুরুতে কোনো কিছু যোগ হয় সেটা হচ্ছে প্রিফিক্স। যেমন এখানে সাফিক্স যেটা রয়েছে, যদি কোনো শব্দের শেষে যদি এলওয়াই থাকে, যেমন উদাহরণ দিয়েছি যেমন স্লোলি, হার্ডলি, এর আগে আমরা দুটো শব্দ পেয়েছিলাম, একটা হচ্ছে তোমার লাউডলি আর একটা হচ্ছে জেন্টলি। তার মানে শব্দের শেষে এই এলওয়াই কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। তার মানে এই শব্দগুলো হচ্ছে সংক্ষেপে বুঝার জন্য, ধরার জন্যে এগুলো একটা অ্যাডভার্ব ওয়ার্ড। এখন সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়েছে, আই হার্ডলি আন্ডারস্ট্যান্ড হিম, আই হার্ডলি আন্ডারস্ট্যান্ড হিম, এখানে অর্থ বোঝাচ্ছে আমি তাকে ভালোভাবে কি করলাম, বুঝতে পারলাম। সে কি বুঝাতে চাচ্ছে আমি ভালোভাবেই বুঝতে পারলাম। আমরা সেন্টেন্সটার ভিতরে হার্ডলি শব্দটা দেখতে পাচ্ছি, হার্ডলি শব্দটা দেখতে পাচ্ছি, এই হার্ডলি, এটার শেষে কি যুক্ত আছে এলওয়াই, তার মানে এটা একটা অ্যাডভার্ব। তো আমি তাকে ভালোভাবে কি করলাম, বুঝতে পারলাম। এখন পরে যে সাফিক্সটা রয়েছে, এই সাফিক্সটার শেষে যদি কোনো, অর্থাৎ ওয়ার্ডটার শেষে যদি কোনো সাফিক্স ওয়ার্ড দেখতে পাই, এখানে ওয়ার্ডটার বানানটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে, WARD। এখন এ এর জায়গায় যদি আবার ও দাও সেটা কিন্তু হবে না, ঠিক আছে? তো কোনো শব্দের শেষে, যেমন ব্যাগ একটা শব্দ, ব্যাগের সাথে আমি প্লাস কি করলাম, ওয়ার্ড যোগ করলাম, এটা একটা সাফিক্স, অর্থাৎ সাফিক্সটা শেষে যোগ হবে আর প্রিফিক্সটা প্রথমে যোগ হবে। তো কোনো শব্দের শেষে যদি ওয়ার্ড থাকে তার মানে আমাকে ধরে নিতে হবে এই ব্যাকওয়ার্ড, এটা একটা কি অ্যাডভার্ব। এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়, আই স্টেপড ব্যাকওয়ার্ড, ঠিক আছে? আমি পেছন দিকে কি হলাম, পিছপা হলাম। তো এখানে ব্যাকওয়ার্ড বলতে এটা পেছন বোঝাচ্ছে, মানে পেছন দিকে, ঠিক আছে? আরেকটা যদি ওয়ার্ড দেখি যেমন আদারওয়াইজ, এই প্রথম শব্দটা হচ্ছে আদার, পরে যে অংশটা যুক্ত হলো সেটা ওয়াইজ। তার মানে কোনো শব্দের শেষে যদি ওয়াইজ সাফিক্সটা যোগ করা হয়, যে কোনো শব্দ হতে পারে, অনেকগুলো শব্দ হতে পারে, আমি সিম্পলি একটা তোমাদেরকে এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে আদারওয়াইজ। এরকম সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়, ইউ আর অ্যাংরি উইথ রবার্ট, ইট ডাজ নো গুড টু প্রিটেন্ড আদারওয়াইজ। এই সেন্টেন্সটার ভিতরে এই শব্দটা অর্থাৎ আদারওয়াইজ শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এইভাবে আমাদেরকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তো এছাড়াও আরেকটা শব্দ রয়েছে, যেমন এই অলওয়েজ পুরো একটা শব্দ। এখন অলটার সাথে যোগ দিয়ে আমি ওয়েজ শব্দটা যোগ করে দিই, তাহলে পুরো শব্দটা কি হয়ে যাবে, অলওয়েজ। তার মানে সাফিক্সটা থাকবে কি ওয়েজ। এই
অলওয়েজ বা অয়েস যুক্ত যত শব্দ পাবে প্রত্যেকটা শব্দই কি এক একটা অ্যাডভার্ব। এগুলো সেন্টেন্সে কি হয়, ব্যবহার হয়। দেয়ারস অলমোস্ট অলওয়েজ সামবডি এট হোম ইন দ্য ইভিনিংস। তার মানে এখানে অলওয়েজ শব্দটা হচ্ছে কি, একটা অ্যাডভার্ব। এরপরে অর্থাৎ এগুলা সেন্টেন্সে কিভাবে চিনবে, কোন শব্দটা চিনবে অ্যাডভার্ব, সেটাই আমি সাফিক্স কোনো শব্দের শেষে থাকলে সেটাকে অ্যাডভার্ব হিসেবে গণ্য করা হবে। এটাই সিম্পল একটা বেসিক ধারণা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এরপরে জানবো যে অ্যাডভার্ব মূলত কত প্রকারের হতে পারে এবং কি কি সেটা। অ্যাডভার্ব মূলত প্রধানত 3 প্রকার। মূল যে কথাটা সেটা হচ্ছে প্রধানত 3 প্রকার থাকবে। কি কি? সিম্পল অ্যাডভার্ব, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আরেকটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, অনেকে সেটাকে কনজাংটিভ অ্যাডভার্বও বলে থাকে, সেই জন্য দুটো একত্রে অ্যাড করে দিলাম। রিলেটিভ অ্যাডভার্ব যে কথা, কনজাংটিভ অ্যাডভার্বও সে একই কথা, অর্থাৎ এটা কাজটা কেমন হবে সেটা আমরা পরবর্তীতে দেখব। এখন শুরুতে আমরা সিম্পল অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব, তবে সিম্পল অ্যাডভার্বকেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, সেটা আমরা আস্তে আস্তে দেখব। আগে সিম্পল অ্যাডভার্ব বলতে কি বোঝায় সেটা আগে দেখব। যে অ্যাডভার্ব শুধু কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করে তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। যে অ্যাডভার্বটা শুধু কোনো ওয়ার্ড কিংবা কোনো বাক্যকে বা সেন্টেন্সকে মডিফাই করে, অন্য কাউকে মডিফাই করে না, এ সাধারণভাবে সেটাকে কি বলবে? সিম্পল অ্যাডভার্ব বলবে। তবে এই সিম্পল অ্যাডভার্ব বলবে ঠিক আছে, বা এটা একটা ওয়ার্ড কিংবা একটা সেন্টেন্সকে শুধু মডিফাই করবে, এটাও ঠিক আছে। তবে কোন কোন ক্ষেত্রে মডিফাই করতে পারে বা মডিফাই করা যায় সেটা আমাদেরকে দেখতে হবে। এই সিম্পল অ্যাডভার্ব কোন কোন অংশটাকে মডিফাই করতে পারে সেটার সংক্ষেপে একটা চার্ট আমার এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ। সেটার ক্লাসিফিকেশন, সে সময়টাকে মানে সময়ের কি হয়, অ্যাডভার্ব হয়, বিশেষায়ন হয়। তারপর জায়গার কি হয়, প্লেসের, স্থানের হয় বিশেষায়ন। তারপর হচ্ছে ম্যানারের হয়, ডিগ্রির হয়, নাম্বারের হয়, আবার অর্ডারের হয়, সেক্ষেত্রে কজ অ্যান্ড ইফেক্টের হয়, আবার অ্যাসারশন এই অংশটারও কি হয়, অ্যাডভার্ব হয়ে থাকে। তো এখন আমরা এটা সিম্পলিভাবে আমরা সেটার ব্যবহারটা দেখব। যে প্রথমে আলোচনা করব যে অ্যাডভার্ব অফ টাইম, এটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা হয় বা এটা কেমন, কোন কোন ওয়ার্ডগুলোকে অ্যাডভার্ব অফ টাইম হিসাবে ধরা হয়। যেমন যে অ্যাডভার্ব এর কাজ, এটা তোমরা কার্য না বললে কাজ হিসাবে বলতে পারবে, সমস্যা নেই। যে অ্যাডভার্ব ভার্বের কাজ সম্পাদনের সময় প্রকাশ করে, বিষয়টা ভালো করে বুঝো। যে অ্যাডভার্ব দ্বারা ভার্বের কাজ সম্পাদনের সময়কে বোঝাবে, অর্থাৎ আমার কাজটা কখন শেষ হয়েছে বা কখন শুরু হয়েছে এই সময়টা নির্দেশ করবে। আর যে মাধ্যমে নির্দেশ করা হয় সেটাকেই বলবে অ্যাডভার্ব অফ টাইম। সময়টা কি, যেমন কি কিওয়ার্ড হতে পারে সময়ে নির্দেশ করার ক্ষেত্রে, যেমন অফেন, প্রায়, অনেকে এটাকে অফটেনও বলে থাকে, সমস্যা নেই। এরপর সামটাইমস, আফটার, বিফোর, টুডে, টুমরো, ইয়েস্টারডে, ডেইলি, অলওয়েজ, নাও, দেন, এগো, নেভার, অলরেডি। এই আরও ওয়ার্ড রয়েছে যেই শব্দগুলো দিয়ে মূলত সময় বোঝাবে, সময় নির্দেশ করবে। ওই সমস্ত ওয়ার্ডগুলোই মূলত কি করা হবে, অ্যাডভার্ব অফ টাইম হিসাবে চিহ্নিত করা হবে। তবে অ্যাডভার্ব অফ টাইম ঠিক আছে, তবে এটা কিসের ভিতরে পড়ে? এটা সিম্পল অ্যাডভার্বের ভিতরে পড়ে, মনে রাখবে। যেমন আরো সংক্ষেপে বলি, কখন, কতক্ষণ বা কতবার কোনো কাজ সম্পূর্ণ হয়, এটা উল্লেখ করার কাজে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, আর এটাকে বলবে সিম্পল অ্যাডভার্ব। প্র্যাকটিক্যালি যদি আমরা একটা এক্সাম্পল হিসাবে দেখি, উদাহরণে, যেমন উই প্লান্ট দ্য ট্রি ইনস্ট্যান্টলি, উই প্লান্ট দ্য ট্রি ইনস্ট্যান্টলি। এই যে সেন্টেন্সটার ভিতরে যদি জিজ্ঞেস করে ভার্ব কোনটা, প্লান্ট,
পরিকল্পনা করেছিল, ঠিক আছে। তো ইনস্ট্যান্টলি বলতে কি বোঝাচ্ছে? তাৎক্ষণিকভাবে, তাৎক্ষণিক তার মানে সময়, এটা একটা সময় বোঝাচ্ছে এই শব্দটা দিয়ে। এই শব্দটা যেহেতু তাৎক্ষণিক, তাৎক্ষণিক একটা সময় বোঝাচ্ছে, ঠিক আছে। এই সময়টা দিয়ে, এই শব্দটা দিয়ে এই সময়টা যেহেতু নির্দেশ করা হচ্ছে কাকে? ভার্বকে। ভার্বটা কি? পরিকল্পনা, মানে প্ল্যান্ড। এই সময়টাকে নির্দেশ করা হচ্ছে, সেই জন্য এই ইনস্ট্যান্টলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম। অর্থাৎ পুরো সেন্টেন্সটার ভিতরে যেহেতু ইনস্ট্যান্টলি ব্যবহার হয়েছে, এই ইনস্ট্যান্টলি শব্দটা একটা অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে, অর্থাৎ এই শব্দটা তার একটা সময় বোঝাচ্ছে, ঠিক আছে। আমরা তাৎক্ষণিক কি করেছি? ট্রিপটা পরিকল্পনা করেছিলাম। তো এই যে পরিকল্পনা তাৎক্ষণিক, তাৎক্ষণিক দ্বারা কি বোঝাচ্ছে? একটা সময় বোঝাচ্ছে। কখন? এর আগে না পরে না, একদম ইনস্ট্যান্টলি, মানে তাৎক্ষণিক। তাৎক্ষণিক মানে জায়গা, একদম বরাবর জায়গায় কি করে ফেললো? পরিকল্পনাটা করে ফেলবো, আগে পরে কোনো সময় তারা নেয়নি। তো এই শব্দটার দ্বারা যেহেতু সময় বোঝাচ্ছে, তার মানে এটা একটা সিম্পল অ্যাডভার্ব, ঠিক আছে। এটা সিম্পল অ্যাডভার্বের ভিতরে পড়ে, যদিও এটা দ্বারা সময় বোঝাচ্ছে। সময় বোঝাচ্ছে বিদায় তো এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আশা করি বুঝাতে পারছি। এরপরে আলোচনা করব অ্যাডভার্ব অফ প্লেস। যেই শব্দটা দ্বারা, অর্থাৎ যেই অ্যাডভার্ব ভার্বের কার্য সম্পাদনের সময় স্থান প্রকাশ করে। আগে বলতো সময় প্রকাশ করে, এখন বলা হচ্ছে যে স্থান প্রকাশ করে। প্লেস মানে কি? স্থান, তো এই স্থান প্রকাশ করবে এখন। কার? এই ভার্বের, মানে কাজ যেটা হয়েছে সেটার কোন জায়গায় হয়েছে সেটা একটা স্থান প্রকাশ করবে। কিসে? এই অ্যাডভার্বে। যেমন কি কি শব্দ দ্বারা তোমার স্থান বোঝায়? এনিওয়ার, নাওয়ার, হিয়ার, দেয়ার, আপ, ডাউন, বিলো, ফার, নিয়ার, আউটসাইড, ইনসাইড, ইন, আউট, নেদার, থিদার, এবাব, এটসেট্রা। আরও অনেক ধরনের কি হতে পারে? শব্দ হতে পারে যেগুলো দ্বারা স্থান বোঝাবে। যদি প্র্যাকটিক্যালি একটা সেন্টেন্সের ভিতরে দেখি উদাহরণ হিসাবে, তখন আমাদের জন্য বুঝতে আরও সুবিধা হয়। যেমন দ্য চিলড্রেন রিমেইনড ইনসাইড দ্য হাউস। দ্য চিলড্রেন রিমেইনড, রিমেইন শব্দের অর্থ কি? রিমেইন শব্দের অর্থ কি? স্মরণ করিয়ে দিয়েছিল বা স্মরণ করা, ঠিক আছে। দ্য চিলড্রেন। এখন আবার এই সব ক্ষেত্রে যে তোমার রিমেইন দ্বারা স্মরণ করা বুঝাবে তাও কিন্তু না। অর্থাৎ সেন্টেন্সের অর্থভেদে তোমাকে কি বলতে হবে? অর্থটা মিলাতে হবে। তো এই সেন্টেন্সের ভিতরে যদি জিজ্ঞেস করা হয় ভার্ব কোনটা? রিমেইন। এখন ভার্বটা কি ধরনের ভার্ব? এটা হচ্ছে একটা রেগুলার ভার্ব। কিভাবে বুঝলাম? কারণ ওই সমস্ত ভার্বকে রেগুলার ভার্ব বলা হয় যে সমস্ত ভার্বের শেষে ইডি যুক্ত করা হয়। এখন ভার্ব যেহেতু এখানে আছে, ভার্বকে কি করবে? মডিফাই করবে। কে? অ্যাডভার্বে। এই অ্যাডভার্ব হচ্ছে এখানে ইনসাইড। ইনসাইড মানে কি? ভিতরে। ইনসাইড মানে কি? ভিতরে। এখন এই ইনসাইড দ্বারা কাকে বোঝানো হচ্ছে? ভার্বটাকে কি করা হচ্ছে? মডিফাই করা হচ্ছে। কে 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 করতেছে? ইনসাইড। ইনসাইড শব্দটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এভাবে বুঝে শুনে পড়বে, তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এটা একটা অ্যাডভার্ব অফ প্লেস। ইনসাইড মানে ভিতরের দিকে, ভিতরে। কোথায়? ভিতরে। যদি প্রশ্ন করা হয় ভার্বকে কোথায়? ভিতরে। ইনসাইড, ভিতরে। কিসের ভিতরে? হাউস, ঘরের ভিতরে। দ্য হাউস, ঘরের ভিতরে, ঠিক আছে। তো এখন এটা একটা অবস্থান করা বোঝাচ্ছে, তারা ঘরের ভিতরে অবস্থান করছে। এখন এই যে ইনসাইড শব্দটা যদি জিজ্ঞেস করা হয় এটা কি? এটা একটা অ্যাডভার্ব। কি ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব প্লেস, ঠিক আছে, তবে এটা একটা সিম্পল অ্যাডভার্ব। ওকে, এইভাবে বুঝে পড়বে। এরপরে অ্যাডভার্ব অফ ম্যানার। যেই অ্যাডভার্ব শব্দটা দ্বারা ভার্বের কাজ সম্পাদনের পদ্ধতি,
অর্থাৎ পদ্ধতিটা বুঝাবে, কোন পদ্ধতিতে কাজটা হচ্ছে, এই পদ্ধতিটা বুঝাবে। সেটা হচ্ছে কি, অর্থাৎ যে শব্দ দ্বারা পদ্ধতি প্রকাশ করা হবে ভার্বের, কাজ সমাধানের একটা পদ্ধতি, কোন পদ্ধতিতে, কোন আঙ্গিতে, কোন ওয়েতে কাজটা হচ্ছে, এই বিষয়টা প্রকাশ করবে। ওই শব্দটার নামে হচ্ছে মূলত কি, তোমার অ্যাডভার্ব। আর অ্যাডভার্বটা কি ধরনের অ্যাডভার্ব, সেটা সিম্পল অ্যাডভার্ব, তবে কিসের ভিতরে পড়ে, সেটা পড়ে অ্যাডভার্ব অফ ম্যানারের ভিতরে। ঠিক আছে, এইভাবে বুঝিয়ে পড়বে। যেমন শব্দগুলো কি কি হতে পারে, কুইকলি তাড়াতাড়ি, স্লোলি, ঠিক আছে, ওয়াইজলি, তারপর ব্যাডলি, হাইলি, সাইলেন্টলি, সার্টেনলি, জাস্টলি, প্রবাবলি, তারপর জেন্টলি, হার্ডলি, অয়েল, সো, দাস, হাউ, এটসেট্রা। এইভাবে অনেক ধরনের শব্দ হতে পারে। প্র্যাকটিক্যালি আমরা সেন্টেন্সে দেখি। যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, দ্য সেলসম্যান জেন্টলি আস্কড হোয়াট উই ওয়ান্টেড। যে সেলসম্যান যিনি রয়েছে, এই সেলসম্যান হচ্ছে একটা সাবজেক্ট। দ্য সেলসম্যান জেন্টলি, জেন্টলি বলতে কি বোঝাচ্ছে, ভদ্রভাবে, ভদ্রভাবে সেলসম্যান ভদ্রভাবে জিজ্ঞেস করে। ভার্বটা হচ্ছে কি, আস্কড, এটা একটা অ্যাকশন ভার্ব, তো অন্যদিকে রেগুলার ভার্ব। এখন ভার্বকে জিজ্ঞেস করা হলো যে সেলসম্যান কিভাবে প্রশ্ন করে, উত্তরে কি আসবে, জেন্টলি, মানে ভদ্রভাবে। ঠিক আছে, বাকি অংশটা কি, হোয়াট উই ওয়ান্ট, আমরা কি চাই। ঠিক আছে, আমরা কি চেয়েছিলাম, মানে জিজ্ঞেস করলো আমরা কি চেয়েছিলাম, কে জিজ্ঞেস করলো, সেলসম্যান। সেলসম্যানটা কে, সাবজেক্ট, সাবজেক্টটা কে, সেলসম্যান। বিষয়টা হচ্ছে এমন, অর্থাৎ এই জেন্টলি কার সম্পর্কে বিবৃতি দিচ্ছে, সেলসম্যান সম্পর্কে। ঠিক আছে, তবে মডিফাই করবে কাকে, কার কাজ সমাধানের জন্য কথা বলবে, সেটা হচ্ছে ভার্বের। আর কাজটাকে সমাধান করে, ভার্বেই সমাধান করে, এইভাবে। তো প্রশ্ন আমি যেভাবে করেছি যে ভার্বকে জিজ্ঞেস করবে কিভাবে কাজ করে, জেন্টলি। এই কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা, বা কেমনভাবে কাজ করে, কেমন কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে, সেটাই হচ্ছে কি, তোমার একটা অ্যাডভার্ব। এখন কি ধরনের অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্ব। তো এটা কিসের ভিতরে পড়বে, অ্যাডভার্বে কোন প্রকারের ভিতরে পড়ে, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আরও অনেক ধরনের ওয়ার্ড আছে, যে কোনোটা যদি ব্যবহার হয় তোমরা এভাবে কি করবে, আইডেন্টিফাই করো। তবে এই জেন্টলি শব্দটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে, এটা পদ্ধতি প্রকাশ পাচ্ছে। কি ধরনের পদ্ধতি, যে এটা কোন ওয়েতে আমাকে, মানে সেলসম্যান কোন ওয়েতে প্রশ্ন করলো, ওইটা হচ্ছে ভদ্র ওয়েতে, ম্যানার, এটা ভদ্রটা, এটা ম্যানার বোঝায়। ঠিক আছে, এইভাবে বুঝে পড়বে, সব কিছু সহজ লাগবে। এরপরে আলোচনা করব অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি, যে অ্যাডভার্ব ভার্ব অফ অ্যাডজেক্টিভ এর পরিমাণ বা মাত্রা প্রকাশ করে। কার প্রশ্ন যদি করা হয়, কার, এ ভার্ব অফ অ্যাডজেক্টিভের কি পরিমাণ প্রকাশ করবে, পরিমাণ, বা একটা হচ্ছে পরিমাণ, একটা হচ্ছে মাত্রা। হয়তো পরিমাণও হইতে পারো, নতবা মাত্রাও হইতে পারে, যে কোনো একটা প্রকাশ করবে। আর প্রকাশ করাটাই হচ্ছে কি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। আর অ্যাডভার্ব অফ ডিগ্রি কার অধীনে আছে, সিম্পল অ্যাডভার্বের, এটা মনে রাখবে সবসময়। তাহলে শব্দগুলো কি কি হতে পারে, যেমন ফুললি, হোলি বা হোললি, অলমোস্ট, টুয়াইস, ভেরি মাচ, হাফ, সো, এক্সট্রিমলি, টু, কোয়াইট, আও, তারপর হচ্ছে এটসেট্রা। তার মানে ভার্বের পরিমাণ এবং মাত্রা প্রকাশ করবে। একটা এক্সাম্পল হিসেবে যদি দেখি, আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। যেমন হি ওয়াজ এক্সট্রিমলি কেয়ারফুল অফ হিজ সারাউন্ডিংস। তার অর্থাৎ যদি বলি যে এই প্রশ্নের, এই সেন্টেন্সটার ভিতরে ভার্বটা কি, ভার্বটা হচ্ছে কি, এই যে এখানে একটা শব্দ দেওয়া আছে ওয়াজ, যদিও সেটা কি
যদিও সেটা কি অক্সিলারি ভার্ব। আর কেয়ারফুল শব্দটা কি, এটাকেও তুমি প্রশ্ন করতে পারো, প্রশ্ন করে উত্তরটা বের করতে পারো। এখন যদি প্রশ্ন করা হয় হি ওয়াজ এক্সট্রিমলি কেয়ারফুল অফ হিজ সারাউন্ডিং, সে তার চতুর্পাশ নিয়ে খুবই সতর্ক অবস্থায় ছিল। এখন মানে এক্সট্রিমলি, খুবই, এক্সট্রিমলি শব্দটা অর্থ বোঝাচ্ছে খুবই, ভেরি শব্দের অর্থ কি খুবই, মানে এক্সট্রিমলি সর্বশেষ, এটার পরে আর কি হয় না। এক্সট্রিমলির পরে মানে শব্দটাকে যদি আমি নিচু স্তর বলি, এটার নিচে আর কোনো শব্দ হয় না, সর্বশেষ এই শব্দটা বলেই আমরা অনেক সময় বলি এক্সট্রিমলি সরি, মানে এই নিচে কোনো ক্ষমা চাওয়ার কোনো শব্দ আমি আর পাই না। এটাই আমার কাছে মনে হয় অত্যন্ত নমনীয় এবং ছোট হয়ে যাবার মতো শব্দ, এই শব্দটাই ব্যবহার করা হয়। হি ওয়াজ এক্সট্রিমলি কেয়ারফুল অফ হিজ সারাউন্ডিংস, সে তার চতুর্পাশ সম্পর্কে কি ছিল, সে চতুর্পাশ সম্পর্কে এক্সট্রিমলি যত্নশীল ছিল। এখন সরি, এই এক্সট্রিমলি যদি প্রশ্ন করা হয় এই শব্দটা কি, তখন তোমরা বলবে যে এটা একটা অ্যাডভার্ব। কি ধরনের অ্যাডভার্ব? এটা অ্যাডভার্ব অফ ডিগ্রির ভিতর পড়ে, কারণ এটা একটা তোমার মাত্রা প্রকাশ করা হচ্ছে। কোন মাত্রায়? এক্সট্রিমলি, মানে অত্যন্ত নিচু, নিচু স্তর মাত্রায় যেটাকে বলা হয়, অত্যন্ত নিচু স্তর। আমি একটু আগে বললাম তোমাদেরকে। তো এখানে কোনো পরিমাণ প্রকাশ পাচ্ছে না, এটা একটা মাত্রা প্রকাশ পাচ্ছে। মানে আমরা বললাম একটা লোক কোন মাত্রায় পৌঁছালে সে এই কাজটা করতে পারে, মানে বিষয়টা হচ্ছে এমন। এটা পরিমাণ বলা যাবে না, এটা মাত্রা বলা যাবে, ঠিক আছে? মানে পর্যায়ে, আমরা যেটাকে বলি পর্যায়। আর একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে পর্যায়। কোন পর্যায়ে গেলে, কোন মাত্রায় গেলে, একই কথা, এগুলো এক একটা সমার্থক শব্দ। তো এখানে এক্সট্রিমলি শব্দটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব অফ ডিগ্রির ভিতরে পড়ে, এবং এটা একটা সিম্পল অ্যাডভার্বের আওতায় পড়ে। ওকে, এরপরে আলোচনা করব অ্যাডভার্ব অফ নাম্বার। এটা ভার্বের কি প্রকাশ করবে? তোমার সংখ্যা প্রকাশ করবে। যেমন ওয়ান্স, টুয়াইস, অফটেন, নেভার, অলওয়েজ, সামটাইমস, এগেইন, সেরম, এটসেট্রা। তো এখানে কি ধরনের, আর একটু সহজভাবে যদি বলি, কি ধরনের সংখ্যা প্রকাশ করবে? যেমন ভার্বের কাজটি কতবার সম্পূর্ণ হয়েছে সেটা প্রকাশ করবে, কতবার। এখন একটা সেন্টেন্সে দেখি, উই ভিজিটেড আওয়ার ভিলেজ ওয়ান্স। এখন এই সেন্টেন্সটার ভিতরে ভার্ব কোনটা? সেটা হচ্ছে ভিজিটেড। এখন ভিজিটেড যদি জিজ্ঞেস করি কতবার গিয়েছিলাম আমাদের গ্রামে, আমরা উত্তর আসবে কি? একবার। ঠিক আছে? এই একবার যেহেতু গিয়েছিলাম, কে গেল, মানে কারা গেল? গেলাম আমরা। আমরা কারা? উইটা কি? সাবজেক্ট। আমরা কি করেছিলাম? গেলাম, ভিজিটেড গেলাম, পরিদর্শনে গেলাম। কতবার গেলাম? এই যে একবার, ওয়ান্স। তার মানে কত দিয়ে প্রশ্ন করলে, কতবার দিয়ে প্রশ্ন করলে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে, কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরগুলো আসে, সেটাই হচ্ছে কি? অ্যাডভার্ব। তার মানে এই শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ নাম্বার। এটা কিসের ভিতরে পড়ে? সিম্পল অ্যাডভার্বের ভিতরে পড়ে। তো এখানে টুয়াইস দিতে পারি, ঠিক আছে না? অর্থাৎ অ্যাডভার্ব রিলেটেড শব্দ যতগুলোই থাকবে নাম্বারের ক্ষেত্রে, আমরা সবগুলো ইউজ করতে পারি। এরপর আসি অ্যাডভার্ব অফ অর্ডার। যে অ্যাডভার্ব ভার্বের কি করবে? কার্য সম্পাদনের বা কাজ শেষের, কাজ সমাধানের পর্যায় প্রকাশ করবে, পর্যায়। ঠিক আছে? পর্যায় প্রকাশ করবে। কি ধরনের শব্দটা দিয়ে পর্যায় প্রকাশ করা হয়? যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, লাস্টলি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো একটা পর্যায় প্রকাশ করা হয় এই শব্দগুলো দিয়ে। ঠিক আছে? কাজ শেষ হওয়ার পর্যায় বোঝায় এই শব্দগুলো দিয়ে, সেই জন্য এই শব্দগুলো মূলত অ্যাডভার্ব অফ অর্ডার হিসাবে গণ্য করা হয়। মনে রাখবে সেন্টেন্সে কিভাবে ব্যবহার হলো? ফার্স্টলি উই মেড আওয়ার ডফ ফর দ্য পিৎজা। এই যে সেন্টেন্সটার ভিতরে একটা শব্দ ইউজ হয়েছে, সেটা হচ্ছে ফার্স্টলি, প্রথমত।
এইভাবে অর্থটা হবে। প্রথমত, ফার্স্টলি, সেকেন্ডলি, দ্বিতীয়ত, থার্ডলি, তৃতীয়ত। ঠিক আছে, এইভাবে শব্দগুলোকে বলা হয় পর্যায়। ঠিক আছে, বা অর্ডার, অ্যাডভার্ব অফ অর্ডার। এরপরে আলোচনা করব আমরা অ্যাডভার্ব অফ কজ অফ ইফেক্ট। কজ অফ ইফেক্ট কিসের? অ্যাডভার্বে। যেমন যেই অ্যাডভার্ব শব্দটা দ্বারা তোমার ভার্বে কার্য সম্পাদন অর্থাৎ কাজ সমাধানের কারণ বা ফলাফল প্রকাশ করবে, যে শব্দ দিয়ে, ওই শব্দটাই মূলত কজ অফ ইফেক্টের ভিতরে পড়ে। আর কজ অফ ইফেক্টটা কিসের অংশ? সিম্পল অ্যাডভার্বের অংশ, এটা মনে রাখবে। যেমন শব্দগুলো হতে পারে হ্যান্স, অ্যাকর্ডিংলি, সিকোয়েন্স, কনসিকুয়েন্টলি, তারপর ওয়াই, দেয়ারফর, ওয়ারফর, তারপর আছে অ্যাজ, ইয়েট, সো, বিকাম, এটসেট্রা। অনেক ধরনের শব্দ হতে পারে যেগুলো দ্বারা কজ এবং অর্থাৎ কারণ এবং ফলাফল প্রকাশ করা হয়। সহজ কথা হচ্ছে এটা। যেমন ভার্ব মানে সংক্ষেপে মনে রাখবে যে ভার্ব সম্পূর্ণ হওয়ার মানে কাজ সম্পূর্ণ হওয়ার কারণ বা ফলাফল প্রকাশ করবে এই শব্দগুলো দিয়ে। যেমন একটা সেন্টেন্স এখানে আছে, ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং ইয়েট উই স্টার্টেড আওয়ার ট্রিপ। তো এখানে এই সেন্টেন্সটার ভিতরে ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং, যে সকাল থেকে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। ওকে, কিন্তু কমার পরে, এই কমার পরে একটা শব্দ দেখা যাচ্ছে ইয়েট। ইয়েট বলতে এটা কি বোঝাচ্ছে? তবুও, এখনো। এই শব্দগুলো বাংলা অর্থগুলো বোঝায় ইয়েট দিয়ে, এখনো বা তবুও, এই সমস্ত অর্থগুলো বোঝায়। ইয়েট উই স্টার্টেড আওয়ার ট্রিপ। ঠিক আছে, যে শুরুতে, শেষে বা মাঝখানে যেখানে বসুক না কেন এই শব্দগুলো, এটাকে আমরা কি হিসাবে আইডেন্টিফাই করব? কজ এবং ইফেক্ট। কজ এবং ইফেক্ট একটা অ্যাডভার্ব। তো এই শব্দটা দ্বারা এখন যদি প্রশ্ন করা হয় কি বুঝাচ্ছে এই শব্দটা দ্বারা, এই শব্দটা দ্বারা বুঝাচ্ছে তোমার একটা কারণ বুঝাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কারণটা একটা অর্থাৎ একটা ফল প্রকাশ করা হচ্ছে। কি ধরনের ফল? যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সেই জন্য মানে এখনো উই স্টার্টেড আওয়ার ট্রিপ, আমরা আমাদের যে ট্রিপটা ছিল সেটা আমরা শুরু করেছিলাম। তো সকাল অর্থাৎ এই এটা শুরু করার পর থেকে যে বৃষ্টি শুরু হলো, কাজটা শুরু করার পর থেকে যে বৃষ্টি শুরু হলো, এখনো পর্যন্ত কি বৃষ্টি হচ্ছে। এই যে এটা দ্বারা একটা কি বুঝাচ্ছে? কারণ বুঝাচ্ছে, সরি, ফলাফল বুঝাচ্ছে। তো এইভাবে যদি কোনো শব্দ দ্বারা কারণ বুঝাবে ওয়াই, ওয়াই শব্দগুলো দিয়ে। ঠিক আছে, তো তারপর ওয়াট শব্দটা দিয়ে, ওয়াট শব্দটা যদি থাকে ওইটা দিয়েও কারণ বুঝাবে। স্পেশালি তোমার ওয়াই শব্দটা দিয়ে বোঝায়। তবে এখানে ইয়ের শব্দটা দ্বারা একটা ফলাফল প্রকাশ করা হচ্ছে। কি ধরনের ফলাফল? যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমরা আমাদের ট্রিপটা কি শুরু করেছিলাম, আমরা আমাদের ট্রিপটা শুরু করেছিলাম যে সকাল থেকেই এটা চলছে। তার মানে বোঝা যাচ্ছে যে সকাল থেকে বৃষ্টি হওয়ার থেকে শুরু করে এখনো পর্যন্ত এটা চলছে, এর তখন থেকে কাজটা তারা শুরু করছে। তো এই শব্দটা দ্বারা একটা ফলাফল প্রকাশ করা হচ্ছে, তার মানে এটা একটা সিম্পল অ্যাডভার্ব। এরপরে দেখব যে অ্যাডভার্ব অফ অ্যাসারশন। তো এখানে অ্যাসারশনের ভিতরে যে অংশটা আমরা পড়ব সেটা হচ্ছে অর্থাৎ এটা কাকে বলে বা এটা দ্বারা কি বোঝাচ্ছে। যে অ্যাডভার্ব ভার্বের কাজ সমাধানের বা সম্পাদনের হাবোধক বা নাবোধক সন্দেহ বা নিশ্চয়তা প্রকাশ করে। আমি আবারও বলছি, যেই অ্যাডভার্বটা বা যে অ্যাডভার্ব শব্দটা দ্বারা ভার্বের কাজের
সন্দেহ বা নিশ্চয়তা প্রকাশ করবে বা হ্যাঁ বোধক বা না বোধক প্রকাশ করবে, তার কাজে হচ্ছে কি, অর্থাৎ ওই অংশটাকেই বলা হবে অ্যাডভার্ব অফ অ্যাসার্শন। অ্যাডভার্ব অফ অ্যাসার্শনের কাজ কি, হ্যাঁ বোধক এবং না বোধক প্রকাশ করা অথবা সন্দেহ বা নিশ্চয়তা প্রকাশ করা। আর এটা একটা সিম্পল অ্যাডভার্ব। যেমন কোন কোন ওয়ার্ড দিয়ে হতে পারে, যেমন হ্যাঁ বোধক না বোধক, ইয়েস নো দিয়ে হ্যাঁ বোধক এবং না বোধক কি হতে পারে, প্রকাশ করা যেতে পারে। আর সন্দেহ বা নিশ্চয়তা প্রকাশ করতে পারে কোন কোন শব্দ দিয়ে, শিওরলি, সার্টেনলি, ট্রুলি, প্রবাবলি, ইনডিড, রিয়েলি, পসিবলি এটসেট্রা। আরও অনেক ধরনের শব্দ আছে যেগুলো কমন ইউজ হয়, এই সমস্ত শব্দগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো সেন্টেন্সে কীভাবে ব্যবহার হলো দেখি। যেমন আই এম ট্রুলি গ্রেটফুল ফর ইউর হেল্প। আই এম ট্রুলি গ্রেটফুল ফর ইউর হেল্প। এই সেন্টেন্সটার ভিতরে তুমি কি বলতে পারবা যে কোন শব্দটা দ্বারা তোমার অ্যাসার্শন বোঝাচ্ছে, অর্থাৎ তোমার সন্দেহ বা নিশ্চয়তা প্রকাশ পাচ্ছে, কিন্তু হ্যাঁ বোধক না বোধক না। কেউ কমেন্টসে যদি বলতে পারো যে আই এম ট্রুলি গ্রেটফুল ফর ইউর হেল্প, যে আসলে সত্যিকারে আমি আপনার সহযোগিতার জন্য কৃতজ্ঞ প্রকাশ করছি। এই যে মানে নিশ্চয়তা প্রদান করা বা তোমার সত্যিকারের একটা কৃতজ্ঞতা প্রকাশ করা, এই সত্যিকারের কৃতজ্ঞ প্রকাশ করার জন্য যে শব্দটা ইউজ হয়েছে, সত্যিকারের কথাটা, সেটা হচ্ছে ট্রুলি। তার মানে এটা একটা নিশ্চয়তা প্রকাশ করলো এই শব্দটা দিয়ে, ট্রুলি, নিশ্চিত, সত্যিকারের বিষয় উঠে আসছে এই শব্দটা দ্বারা। আই এম ট্রুলি গ্রেটফুল ফর ইউর হেল্প। আমি সত্যিকারে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার সহযোগিতার জন্য। এই যে শব্দটা, এই শব্দটা দিয়ে মূলত কি প্রকাশ পাচ্ছে, যে কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে, আর সেটা নিশ্চিত কৃতজ্ঞতা। কেমন ধরনের হতে পারে, নিশ্চিত বা নিশ্চয়তা প্রকাশ পাচ্ছে এই শব্দটা দিয়ে। তো এখন এই অংশটা যদি বলা হয় কিসের ভিতরে পড়ে, অ্যাডভার্ব অফ অ্যাসার্শনের ভিতরে পড়ে। আর অ্যাডভার্ব অফ অ্যাসার্শন কিসের আওতায় রয়েছে, সিম্পল অ্যাডভার্বের। ওকে, তাহলে আমাদের সিম্পল অ্যাডভার্বের যতগুলো প্রকরণ ছিল সবগুলো আমরা শেষ করলাম। এখন সিম্পল অ্যাডভার্ব তো শেষ হলো, এরপরে আরও দুটো রয়ে গেছে। যেমন সেটা কি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন এই যে সিম্পল অ্যাডভার্বের যতগুলো অংশ ছিল সবগুলো শেষ। এখন আলোচনা করব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এরপর আলোচনা করব রিলেটিভ অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব। এখন আলোচনা করব কোনটা, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কি বলা হয়েছে একটু দেখি। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব 2 নম্বরে আছে। যেমন এখানে বলা হচ্ছে যে অ্যাডভার্ব প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যেমন এক্সাম্পল হিসেবে আছে when did they arrive, শেষে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, শুরুতে একটা WH ওয়ার্ড রয়েছে। এই WH ওয়ার্ডটাকে মূলত ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলা হয়, অর্থাৎ যেই ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন করা বোঝাবে সেটাই হচ্ছে কি এই সেন্টেন্সটার ভিতরে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কারণ এই শব্দটা দিয়ে সময় বোঝাচ্ছে, কি রকম, কখন, কখন সময় বোঝাচ্ছে। আমরা অ্যাডভার্ব অফ টাইম পড়েছি, অ্যাডভার্ব অফ টাইম সিম্পল অ্যাডভার্বের ভিতরে। তো অ্যাডভার্ব অফ টাইমের ভিতরে এই ওয়ার্ডটা যদি থাকতো তাহলে অবশ্যই আমরা এটাকে
সিম্পল অ্যাডভার্ব বলতে এই তোমার অ্যাডভার্ব অফ টাইম বলতাম, কিন্তু যদি জিজ্ঞেস করা হতো অ্যাডভার্ব অফ টাইম ঠিক আছে এটা দ্বারা সময় বোঝাচ্ছে, এটা সিম্পল অ্যাডভার্বের ভিতরে পড়বে না ইন্টারোগেটিভ অ্যাডভার্বের ভিতরে পড়বে, তখন যদি প্রশ্ন করা হতো তখন আমরা উত্তর দিতাম যে এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কেন? কারণ এটা দিয়ে সময় বোঝাচ্ছে এবং এটা দিয়ে প্রশ্ন করা বোঝাচ্ছে। একদিকে আরেকটু অন্যভাবে যদি তোমাদেরকে বলি, যদিও সময় বোঝাচ্ছে তাহলে আমি এটা সিম্পল অ্যাডভার্ব বলতে পারবো, কিন্তু যেহেতু এটা একটা প্রশ্নবোধক ওয়ার্ড, ভালো করে খেয়াল করো, যেহেতু এটা একটা প্রশ্নবোধক ওয়ার্ড সেহেতু আমি এটাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলতে পারি। সহজ কথায় তারা কখন পৌঁছালো, মানে অর্থাৎ এখানে প্রশ্ন উত্তর হচ্ছে যে প্রশ্ন হচ্ছে হোয়েন ডিড দে অ্যারাইভ, তারা কখন পৌঁছেছিল। তো এখন এই সেন্টেন্সের ভিতরে অয়েন দ্বারা সময় বোঝাচ্ছে, যেহেতু সময় বোঝাচ্ছে এটা একটা সিম্পল অ্যাডভার্ব। ওকে, সময়ের ক্ষেত্রে যদি বিবেচনা করি সিম্পল অ্যাডভার্ব। যদি ইন্টারোগেটিভ ওয়ার্ড অর্থাৎ প্রশ্নবোধক ওয়ার্ড যদি চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এটা হচ্ছে মূল কথা। এরপর 3 নম্বর, যেটাকে আমরা রিলেটিভ অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব বলেছিলাম। যেমন যে অ্যাডভার্ব দুটি ক্লজকে সংযুক্ত করে এবং কোনো ওয়ার্ডকে মডিফাই করে তার কাজে হচ্ছে বা তার নামে হচ্ছে কনজাংটিভ বা রিলেটিভ অ্যাডভার্ব। যেমন সেন্টেন্সে যদি দেখি, ক্যান ইউ সেন্ড মি দ্য অ্যাড্রেস ওয়্যার হি লিভস, ওয়্যার হি লিভস। এই যে শেষে একটা প্রশ্নবোধক, শুরুতে একটা মডেল অক্সিলারি, এই মডেল অক্সিলারি দিয়ে মূলত প্রশ্ন করা হয়েছে, কিন্তু শেষে একটা ওয়ার্ড আমরা মাঝখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওয়্যার। এই অনেকে বলবো যে ওয়্যার দিয়ে তো প্রশ্ন করা হয়, এটা মাঝখানে কেন বসলো, এটা তো শুরুতে বসবে না। এখানে কিন্তু আবার কোথায় এই অর্থটা ব্যবহার করা হয় নাই। কেন? কারণ ওয়্যারের অর্থ 2 ধরনের হয়ে থাকে সচরাচর, একটা হচ্ছে যেথায় বা অর্থাৎ যেখানে, আরেকটা হচ্ছে কোথায়। ঠিক আছে? তো এখানে যেখানে বা যেথায় অর্থটা ব্যবহার হবে। যেমন ক্যান ইউ সেন্ড মি দ্য অ্যাড্রেস ওয়্যার হি লিভস, এখানে উত্তরটা এবার বলবে, অর্থাৎ অর্থটা এবার বলবে, তুমি কি আমাকে অ্যাড্রেসটা পাঠাতে পারো যেখানে সে থাকে, যেখানে সে থাকে, এইভাবে তোমাকে অর্থ করতে হবে। এখন এই সেন্টেন্সটার ভিতরে যদি জিজ্ঞেস করা হয় যে অ্যাডভার্ব মূলত এখানে কি প্রকাশ পাচ্ছে, কোনটা কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে আমি ধরে নিব। এই এখানে দুটো সেন্টেন্স, এই ক্যান থেকে শুরু করে অ্যাড্রেস পর্যন্ত এটা একটা সেন্টেন্স, আর হি লিভস এটা আর একটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে মূলত এই ওয়্যার শব্দটা কি করলো, সংযুক্ত করলো। দুটো সেন্টেন্স মানে দুটো ক্লজ, এই দুটো স্বাধীন ক্লজকে ওয়্যার শব্দটা দ্বারা কি করা হলো, সংযুক্ত করা হলো, যোগ করা হলো, যার জন্য এটা একটা কনজাংটিভ বা রিলেটিভ অ্যাডভার্ব। আশা করি বুঝাতে পারছি। এরপরে আরও কিছু অ্যাডভার্ব রয়েছে, যেমন হতে পারে প্রিপোজিশনাল অ্যাডভার্ব, তারপরে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। প্রিপোজিশনাল অ্যাডভার্বটা কীরকম, যে অ্যাডভার্ব নাউন বা অ্যাজেটিভের পূর্বে মানে আগে কিছু প্রিপোজিশন যুক্ত হয়ে গঠিত হতে পারে, আর তাকে কি বলা যাবে, প্রিপোজিশনাল অ্যাডভার্ব। যেমন টুডে, এটা একটা নাউন, তার আগে কি যুক্ত হয়েছে, টুটা একটা প্রিপোজিশন। যেমন টুমরো, এই মোরো শব্দটা তার আগে একটা টু যুক্ত হয়ে তৈরি হলো টুমরো। সাইড একটা আলাদা শব্দ, তার আগে যুক্ত হয়ে বিসাইড। যেমন অয় একটা শব্দ, তার আগে এ যুক্ত হয়ে যুক্ত হয়েছে। ডিড একটা শব্দ, তার আগে ইন যুক্ত হয়ে কি যুক্ত হয়েছে, ইনডিড। এভাবে
অর্থাৎ নাউনের আগে কিংবা অ্যাডজেটিভের আগে, ঠিক আছে, নাউন কিংবা অ্যাডজেটিভের আগে যদি কোনো প্রিপোজিশন যুক্ত হয়ে কোনো অর্থ প্রকাশ করে সেটাকে আমরা প্রিপোজিশনাল অ্যাডভার্ব বলে থাকি। যেমন সেন্টেন্সে দেখি, লেটস স্টার্ট ইট ফ্রেশ, ইট আফ্রেশ। এই যে আ শব্দটাকে এমনভাবে যুক্ত করা হলো, আ শব্দটাকে, এই শব্দটাকে মূলত আফ্রেশ, এখানে মাঝখানে কোনো হাইফেন নেই, একদম সিম্পলিভাবে অ্যাটাচ ভাবে, অর্থাৎ একটা পরিপূর্ণ ওয়ার্ড হিসাবে বসেছে, ঠিক আছে। তো লেটস স্টার্ট ইট আফ্রেশ অর্থাৎ এটা আবার পুনরায় কি করা হোক, চালু করা হোক, চলো আবার এটা পুনরায় একদম নতুনভাবে চালু করা হোক। আফ্রেশ মানে নতুনভাবে বা নতুন করে। তো এখানে এটা আর ফ্রেশ এই শব্দটা এইভাবে অনেক ধরনের উদাহরণ দেওয়া যায়। যেমন এখানে টুডেও ব্যবহার হতে পারে, টুমোরো, বিসাইড, আওয়ে, ইনডিড আর নিউ, এভাবে এগুলো ব্যবহার হতে পারে। আর এগুলোকে বলা হয় প্রিপোজিশনাল অ্যাডভার্ব। এই শব্দটা মূলত প্রিপোজিশনাল অ্যাডভার্ব, ঠিক আছে। এরপরে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব কীরকম? ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বের কাজটা কি? এখানে বলা হচ্ছে হিয়ার বা দেয়ার দিয়ে কখনো কখনো সেন্টেন্সের শুরু হয় এবং এরা অ্যাডভার্ব বা প্লেসকে বুঝায় মূলত, মানে এগুলো দিয়ে অ্যাডভার্ব বা প্লেস মূলত বুঝায়। তো আমরা তো অ্যাডভার্ব বা প্লেস নিয়ে এর আগে একবার পড়েছিলাম, যেটা সিম্পল অ্যাডভার্বের ভিতরে পড়ে। এখন এটা দ্বারা কি বুঝাবে? যেমন এখানে বলা হচ্ছে হিয়ার ইজ আওয়ার রাইড, হিয়ার ইজ আওয়ার রাইড। এখানে হিয়ার শব্দটাই দ্বারা কি বোঝাচ্ছে? ইন্ট্রোডাক্টরি, তার মানে শুরুতে। ইন্ট্রোডাক্টরি বলতে বোঝাচ্ছে, ইন্ট্রোডাক্টরি শব্দের অর্থ হচ্ছে শুরু, মানে প্রাথমিক। এটাকে আমরা বলি বিগিনার, ইন্ট্রোডাক্টরি বা তোমার আরও অনেক ধরনের সিনোনিম রয়েছে। ইন্ট্রোডাক্টরি মানে শুরুতে। তো শুরুতে যদি কোনো সেন্টেন্স তোমার মানে এটা স্থান বুঝায়, শুরুতে কোনো সেন্টেন্সের শুরুতে কোনো কোনো ওয়ার্ড দিয়ে, কোনো কোনো ওয়ার্ড বলতে কোনটা বোঝাচ্ছে? যেমন হিয়ার এবং দেয়ার, এই দুটো ওয়ার্ডের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এই দুটো ওয়ার্ড যদি কোনো দুটো ওয়ার্ডের ভিতরে যে কোনো একটা ওয়ার্ড যদি কখনো সেন্টেন্সের শুরুতে বসে স্থান নির্দেশ করে, স্থান মানে প্লেস নির্দেশ করে, ওই শব্দটাকে আমরা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব বলতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার। এরপর কম্পাউন্ড অ্যাডভার্ব, যেই অ্যাডভার্ব দুই বা ততোধিক শব্দযুক্ত হয়ে গঠিত হয়, সেটা হচ্ছে কি? কম্পাউন্ড অ্যাডভার্ব। আমি আবার বলছি, যে অ্যাডভার্বগুলো দুই বা দুইয়ের অধিক শব্দ যুক্ত হয়ে গঠিত হয়। কীরকম? যেমন হ্যান্সপোর্থ, এটা দুটো ওয়ার্ডকে একটা ওয়ার্ডে পরিণত করা হয়েছে। যেমন দেয়ার আফটার, এখানে আফটার একটা ওয়ার্ড, দেয়ার একটা ওয়ার্ড, এরকম দুটো শব্দে মিলে যদি একটা শব্দে পরিণত হয়, এই ওয়ার্ডগুলোকে বলা হয় কম্পাউন্ড অ্যাডভার্ব। তো এগুলো সেন্টেন্সে ব্যবহার হতে পারে। যেমন আই ডোন্ট লাইক মিল্ক, দেয়ারফর আই ডোন্ট ওয়ান্ট টু ড্রিঙ্ক টি, ঠিক আছে। তো এই সেন্টেন্সের ভিতরে দেয়ারফর দ্বারা অনেকগুলো অর্থ বোঝায়। অতএব বোঝায়, যেহেতু বোঝায়, সেহেতু বোঝায়, অনেকগুলো। অর্থাৎ সেন্টেন্সের অর্থ অনুসারে তোমাকে অর্থ মিলাতে হবে। আই ডোন্ট লাইক মিল্ক, আমি কি করি না, আমি কি পছন্দ করি না? আমি দুধ পছন্দ করি না। তারপর শেষে কি বলেছে? আই ডোন্ট ওয়ান্ট টু ড্রিঙ্ক টি, আমি অর্থাৎ চা পান করাটা, আমি চা পান করাটা পছন্দ করি না, অর্থাৎ আমি এটা চা পান করতে চাই না আমি। এটা হচ্ছে শেষের যে ক্লজটা আছে বা সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার অর্থ। আর প্রথমে বলেছে আই ডোন্ট লাইক মিল্ক। এখানে যদি অর্থটা এভাবে করো তাহলে তোমাদের ক্লিয়ার হবে এটা বুঝতে, দেওয়ার পরে অর্থ কি বুঝাচ্ছে। এখানে বলছে আই ডোন্ট লাইক মিল্ক, এখানে যেহেতু আমি
দুধ পছন্দ করি না, যেহেতু আমি দুধ পছন্দ করি না, আই ডোন্ট ওয়ান্ট টু ড্রিঙ্ক ইট, সেজন্য আমি চা পান করতে চাই না। কেন? কারণ চাটা দুধ দিয়ে তৈরি করা হয়, দুধ চা তো দুধ দিয়ে তৈরি করা হবে, আবার কফি বানাতে গেলেও সেটা দুধ প্রয়োজন হবে, এই জন্য প্রথমে বলে দিয়েছে যে সে আমি দুধ পছন্দ করি না। তার মানে এই শব্দটা দিয়েই এখানে বলা হচ্ছে যে দুই বা ততোধিক শব্দ কি হতে পারে, গঠন হবে। এই দুই বা ততোধিক শব্দ গঠন হলো কোনটা? দেওয়ার পর। তার মানে এই শব্দগুলো দিয়েই, যেটা দুটো শব্দ মিলে একটা শব্দে পরিণত হয়, ওই সমস্ত শব্দগুলো দিয়ে এই ধরনের দুটো ক্লজকে, আলাদা আলাদা ক্লজকে কি করা হয়, যোগ করা হয়। এই ধরনের, এই জন্য এগুলোকে কম্পাউন্ড অ্যাডভার্ব বলা হয়। যেমন আরও হতে পারে, মাই ফাদার কুকড লাঞ্চ ভেরি ওয়েল, আমার বাবা কি করলো, মানে দুপুরের যে খাবারটা রান্না করলো সেটা অনেক ভালো হয়েছে। ভেরি ওয়েল এই শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? অনেক ভালো, অনেক ভালো, দুপুরের লাঞ্চটা যেটা তৈরি করলো, রান্না করলো, অনেক ভালো হয়েছে। তো এখানে ভেরি ওয়েল শব্দটা কি একটা কম্পাউন্ড অ্যাডভার্ব, কারণ এখানে দুটো শব্দ মিলে একটা অর্থ প্রকাশ পাচ্ছে। এরপরে নিচে 3 নম্বর একটা সেন্টেন্স, অল স্কুলস পারফর্ম ইন হাউস সেশনস ডিউ টু করোনা। এই যে শব্দটা ইন হাউস, এই শব্দটা একটা কম্পাউন্ড অ্যাডভার্ব। এখানে আমাদেরকে বারবারই বলে দিয়েছে, আমি আবার রিপিট করছি, এখানে বলে দিয়েছে যে অ্যাডভার্বটা মূলত দুই বা ততোধিক শব্দ দ্বারা যুক্ত, ওই ওয়ার্ডটাই কি কম্পাউন্ড অ্যাডভার্ব। তো কোনটা সেটা? মাঝখানে এই শব্দটা কিন্তু আবার মাঝখানে একটা হাইপেন দিয়ে তৈরি করা হয়েছে, যেমন আমরা এক্সাম্পল হিসেবে দিয়েছি, যেমন ইন হাউস, কোল্ড শোল্ডার, তারপর গিফট র্যাপড, তারপর হচ্ছে বেবি শিট, এইভাবে অনেক ধরনের ওয়ার্ড রয়েছে, তার মধ্যে ইন হাউস এটা একটা ওয়ার্ড, তার মানে এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড। ওকে, এখন আসো সেন্টেন্স অ্যাডভার্ব কোনটাকে বলা হয়। সেন্টেন্স অ্যাডভার্ব কোনটা? যেই অ্যাডভার্ব সম্পূর্ণ সেন্টেন্সকে কি করে, মডিফাই করে। যেমন দেন, নাও, পারহ্যাপস, স্লোলি, দেয়ারফর, সো, ইয়েট, আদারওয়াইজ, মোরওভার, হাউএভার, কনসিকুয়েন্টলি, এটসেট্রা, এই সমস্ত শব্দগুলো মূলত সেন্টেন্স অ্যাডভার্ব হিসাবে আখ্যায়িত করা হয়। যেমন স্লোলি শি পিকড আপ দ্য নাইফ, সে অনেক ধীরে সুস্থে কি করলো, ছুরিটা তুলে নিল। তো এখন এটা কাকে মডিফাই করলো? ভার্বটাকে মডিফাই করলো। কি করলো সে, বা কিভাবে তুলে নিল? স্লোলি, ধীরে সুস্থে। ঠিক আছে, তো এটা একটা সেন্টেন্স অ্যাডভার্বের ভিতর পড়ে। তারপর হচ্ছে কোয়াসি অ্যাডভার্ব। কোয়াসি অ্যাডভার্ব কি? আইডিওমেটিক্যালি ব্যবহৃত কিছু অ্যাডজেক্টিভ বিশেষ অর্থ প্রকাশ করে, এদের কোয়াসি অ্যাডভার্ব বলে। যেমন প্রিয়র, কন্ট্রারি, প্রিভিয়াস, প্রিপারেটরি, প্রিলিমিনারি, পারসুয়েন্ট, তারপর হচ্ছে রিগার্ডলেস, ইরেসপেক্টিভ, এটসেট্রা, মানে আরও অনেক শব্দ রয়েছে। এই শব্দগুলো দিয়ে মূলত কি সচরাচর সেন্টেন্সে ব্যবহার করা হয়। তার ভিতরে একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি যেটা ব্যবহার হয়েছে, রিগার্ডলেস। যেমন এই রিগার্ডলেস, ঠিক আছে, উই রাস্ট টু দ্য প্রোটেস্ট রিগার্ডলেস অফ ইটস কনসিকুয়েন্সেস। এই সেন্টেন্সটার ভিতরে কোয়াসি অ্যাডভার্ব অর্থাৎ আইডিওমেটিক্যালি ব্যবহৃত কিছু অ্যাডজেক্টিভ বিশেষ অর্থ প্রকাশ করে। এই শব্দটা দ্বারা অর্থাৎ রিগার্ডলেস শব্দটা দ্বারা একটা বিশেষ অর্থ প্রকাশ পাচ্ছে এই সেন্টেন্সটার ভিতরে। ঠিক আছে, এই জন্য এই সমস্ত শব্দগুলোকে বলা হয় কোয়াসি অ্যাডভার্ব। এরপরে অ্যাডভার্বিয়াল ফ্রেসেস, দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে অ্যাডভার্বের মতো যদি কাজ করে, অ্যাডভার্বের মতো যদি ব্যবহৃত হয়,
সেটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেসেস বলা হয়। আমি আবারও বলছি, দুই বা ততোধিক, তার মানে দুইটা থাকতে পারে, দুইয়ের বেশিও থাকতে পারে ওয়ার্ড, এরা পাশাপাশি বসে যখন অ্যাডভার্বের মতো কি করবে, ব্যবহৃত হবে বা কাজ করবে, ওইটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারবো। যেমন মার্ক উইল সিট ইন দ্য কর্নার। মার্ক উইল কোথায় বসবে? কর্নারে বসবে। কি করবে? বসবে। বসা মানে কি? সিট। ঠিক আছে। এই যে ইন দ্য কর্নার, এখানে দুইটা ওয়ার্ড থাকতে পারে অথবা দুইয়ের অধিকও থাকতে পারে। তার মানে এখানে দুইয়ের অধিক ওয়ার্ড আছে। যেমন ইন একটা আলাদা ওয়ার্ড, দ্য একটা আলাদা ওয়ার্ড, তারপর কর্নার একটা আলাদা ওয়ার্ড। এই তিনটা ওয়ার্ড একত্রে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। তার মানে এটা যদি এখন প্রশ্ন করা হয় কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে, ভার্বকে জিজ্ঞেস কর। ভার্বকে সিটকে জিজ্ঞেস করো কোথায় বসেছে, ইন দ্য কর্নার। মার্ক উইল অর্থাৎ কোথায় বসবে, ইন দ্য কর্নার। মার্ক উইল বসবে। ঠিক আছে। মার্ক উইল সিট, মার্ক উইল বসবে। কোথায় বসবে? ভার্বকে জিজ্ঞেস করি, ইন দ্য কর্নার, ওই কর্নারে, ওই কর্নারটার মধ্যে কি করবে? বসবে। তার মানে এটা একটা প্লেসের কথা জিজ্ঞেস করা হলো। একদিকে প্লেসের কথা জিজ্ঞেস করা হলো, ঠিক আছে, কর্নার দ্বারা প্লেস নির্দেশ করা হচ্ছে, কিন্তু আমাদেরকে সংজ্ঞাতে বলে দিয়েছে যে দুই বা ততোধিক ওয়ার্ড, একটা দ্বারা তোমার বুঝাবে, শুধু কর্নারটা দ্বারা, শব্দটা দ্বারা প্লেস বুঝাবে, ঠিক আছে, স্থান বুঝাচ্ছে, কিন্তু এখানে তো পুরো শব্দ, একটা শব্দ, কোনটা মিলে, যেমন ইন দ্য কর্নার, এই তিনটে ওয়ার্ড মিলে একটা শব্দে পরিণত হয়েছে। তার মানে এই শব্দটা দিয়ে তিনটে শব্দর একটা শব্দ যখন পরিণত হলো, তখন এই অর্থটা দিয়ে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বের কি তোমার বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে এই শব্দটা দিয়ে। তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে আমি বলতে পারবো। ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে কম্পারিজন অ্যাডভার্বস। কম্পারিজন অ্যাডভার্ব সংক্ষেপে বলে দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ক্লাসটা অনেক বড় হয়েছে, তোমরা পজ করে করে দেখতে পারবে, সমস্যা নেই। তো কমেন্টসে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাবে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, আবার একটু স্মরণ করিয়ে দিলাম। তো কম্পারিজন অ্যাডভার্ব তোমার তিন প্রকার। যেমন অ্যাডজেটিভের মতো অ্যাডভার্বও কি তিনটা রূপ রয়েছে, সেটা কি কি? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, আমরা যেটাকে জানি এই সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অ্যাডভার্বের তিনটা রূপ রয়েছে। কিসের মতো? অ্যাডজেটিভের মতো। কি রকম? যেমন পজিটিভ যদি ফার্স্ট হয়, কম্পারেটিভ হবে ফার্স্ট, তারপর সুপারলেটিভ হবে কি? ফার্স্টেস্ট। এই সুপারলেটিভ এটা তৃতীয় নম্বরে পড়ে। এখন তোমাকে প্রশ্ন এইভাবে করতে পারো যে ফার্স্টের সুপারলেটিভ ফর্ম কি? তুমি বলবা যে কি? ফার্স্টেস্ট। যদি বলা হয় কম্পারেটিভ ফর্ম কি, বলবা যে ফার্স্টার। এইভাবে উত্তর দিবে। তো এই জন্য এগুলো জানা প্রয়োজন। সন, সোনার, সনেস্ট, ক্লিয়ারলি, মোর ক্লিয়ারলি, মোস্ট ক্লিয়ারলি, লাউড, মোর লাউডলি, মোস্ট লাউডলি। এভাবে তোমরা শব্দগুলো কি দেখে নিবে। ঠিক আছে। আমি এখানে দেখাচ্ছি, তোমরা এগুলো লিখে নিতে পারো, নোট করে নিতে পারো। এতটুকু হচ্ছে আমাদের আজকের অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা। এরপরও যদি তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবে। এছাড়াও আমাদের ইএসপি ক্লাস অফিসিয়াল কি আছে, একটা অফিসিয়াল একটা গ্রুপ আছে ফেসবুকে, তোমরা ওইখানে জয়েন হতে পারো। ঠিক আছে। জয়েন হলে তোমরা ওইখানে যে কোনো প্রশ্ন আমাদেরকে করলে আমরা সাথে সাথে ইনস্ট্যান্টলি তোমাদেরকে মেসেজ দিতে পারবো, অথবা এই যে ক্লাস করলাম এটা যদি তোমরা পিডিএফ আকারে চাও, পিডিএফটা চাও, তাহলে আমাদেরকে নক করে আমরা পিডিএফটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। তার জন্য অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে। ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এরকম একটা নাম লিখে আছে, ওখানে জয়েন হতে পারো। আর কোন কোন বিষয়ের উপরে, কোন কোন টপিক্সের উপরে তোমরা ক্লাস চাও অবশ্যই আমাদেরকে জানাবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।